মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বাবা, ওরে বাপ রে বাপ, কি মেঘ ডাকছে রে বাবা। কালো করে এসেছে হাঁসটা একেবারে। বৃষ্টি আসার আগেই ট্রামে চলে বসতে হবে। এই দেখছি ঝমঝম করে নামলো। কোথাও না দাঁড়ালে তো ভিজে একেবারে গোবর হয়ে যাব। হরি 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 হরি। আদালত থেকে বাইরে বের হয়ে পরেশবাবু আচমকাই পড়লেন বৃষ্টির খপ্পরে। বিকেল হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। অগত্যা আশ্রয় নিতে হলো কার্জন পার্কের একটি ছাউনির নিচে। আচমকাই বৃষ্টিতে তার মন মেজাজ একেবারেই ঠিক নেই। উফ, মরণ দশা, বৃষ্টি কখন থামবে কে জানে। আশেপাশে তেমন কোনো লোকও নেই। হঠাৎ তার চোখ আটকে গেল একটা গোল পাথরের নুড়ির দিকে। না, চেনা কোনো পাথর নয়, কিন্তু জিনিসটা দেখতে ভারী অদ্ভুত। কিছু না ভেবেই পাথরটা তুলে নিয়ে পকেটে রেখে দিলেন তিনি। কিছুক্ষণ পরে বৃষ্টি অনেকটাই ধরে এলো। যাক বাবা, বৃষ্টিটা কমেছে। এই সুযোগে বাড়ি চলে যেতে পারলে বাঁচো। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনবেন রাজশেখর বসুর গল্প পরশ পাথর। রাজশেখর বসুর জন্ম 16 মার্চ 1880 সালে, মৃত্যু 27 এপ্রিল 1960 সালে। বাংলা ভাষায় বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ রসসাহিত্যিক বললে তার সম্বন্ধে বেশি বলা হবে না। সাহিত্য একাডেমি, রবীন্দ্র পুরস্কার সহ পদ্মভূষণ সম্মানেও ভূষিত হয়েছেন তিনি। কেমিস্ট্রি এবং ল দুটো বিষয়ে ডিগ্রি থাকলেও রাজশেখর বসু আজীবন বিজ্ঞান চর্চা করে গেছেন। পরশুরাম ছদ্মনামে তিনি অসংখ্য ব্যঙ্গ কৌতুক লিখেছেন। সত্যজিৎ রায় তাঁর লেখা 2টি গল্প থেকে অনবদ্য সিনেমাও নির্মাণ করেছেন। পরশ পাথর তার মধ্যে অবশ্যই একটি। শুরু হচ্ছে পরশ পাথর। বাড়ি এসে তার অফিস ঘরের তালা খোলবার জন্য পকেট থেকে চাবি বের করে দেখলেন চাবিটার রং হলদে হয়ে গেছে। পরেশবাবু আশ্চর্য হয়ে গেলেন। চাবিটা এরকম হলো কি করে? আমি তো এতে কোনো রং করাইনি। গিন্নে, ও গিন্নে! বেশ কয়েকবার হাঁক ডাক করেও গিন্নির সাড়া পাওয়া গেল না। তখন ভাবলেন হয়তো তিনি কখনো হারিয়ে ফেলেছিলেন ওই ঘরের চাবিটা। তার গিন্নি এই পেতলের চাবিটা বানিয়ে রেখেছেন। আদু শুনতেও পায় না। এই পিতলের চাবিটা মনে হচ্ছে গিন্নি চাবিওয়ালাকে দিয়ে নতুন বানিয়েছে। কে জানে, আমি হয়তো পুরনো চাবিটা হারিয়ে ফেলেছিলাম কখনো, কিন্তু এতদিন নজর করিনি। কে জানে বাপু। হরি হরি। পরেশবাবু মধ্যবিত্ত মধ্যবয়স্ক লোক, পৈতৃক বাড়িতে থাকেন, ওকালতি করেন। রোজগার বেশি নয়, কোনো রকমে খরচ চালিয়ে নেন। টাকা পয়সা উপার্জন করবার জন্য প্রচুর কষ্ট করতে হয় তাকে। তাই কাজের চাপে চাবির কথা তার আর মনে রইল না। জলযোগ এবং ঘণ্টাখানেক বিশ্রামের পর তিনি মোকদ্দমার কাগজপত্র দেখবার জন্য আবার নিচের ঘরে এলেন। ঘরে এসে আলো জ্বালতেই প্রথমেই পাথরটা নজরে পড়ল। বেশ গোলগাল চকচকে নুড়ি। মনে মনে ভাবলেন কাল সকালে তার ছোট ছেলেকে সেটা দেবে, সে গুলি খেলবে। পরেশবাবু তাঁর টেবিলে দেরাজ টেনে তাতে ছুরি, কাঁচি, পেন্সিল, কাগজ, খাম প্রভৃতি নানান জিনিসের সঙ্গে পাথরটিও রাখলেন। এরপর বসলেন নিজের কাজ নিয়ে। ঘণ্টাখানেক পরে কাজ শেষ করে আবার দেরাজ খুলে কলমটা রাখতে গিয়ে তিনি একেবারে চমকে উঠলেন। কি কাণ্ড! ছুরি কাঁচিগুলো এরকম হলুদ হয়ে গেছে কেন? একটু আগেই তো টেবিলের দেরাজে এই ছুরি কাঁচির সঙ্গেই একটু আগে ঘরে এসে পাথরটি রেখেছিলেন তিনি। উত্তেজনার বশে পরেশবাবু পাথরটা হাতে তুলে নিয়েছিলেন। সেটা টেবিলে রাখতেই তার সঙ্গে কলমের ছোঁয়া লাগল।
আর তখনই ঘটল একটা মিরাকল। পরেশবাবুর চোখের সামনে কালো রঙের কলমটা চকচকে হলুদ রঙের হয়ে উঠল। পরেশবাবু বুঝলেন তাঁর কলমটা সোনায় পরিণত হয়েছে। তার মানে দেরাজের মধ্যের ওই ছুরি কাঁচিও এই পাথরের ছোঁয়া লেগেই সোনার হয়ে গেছে। বুঝলেন এটা কোনো সাধারণ পাথর নয়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। আমি কি ঠিক দেখছি? এ হতে পারে না, এ হতে পারে না। একটা পাথরের ছোঁয়ায় কোনো জিনিস কিভাবে সোনায় পরিণত হতে পারে? অসম্ভব, অসম্ভব। সোনা, সোনা, এটা দেখি তো। কিন্তু যা অসম্ভব সেটাই সম্ভব হচ্ছিল তাঁর চোখের সামনে। আর একবার নয়, বারবার হচ্ছিল। তবে একটা বিশেষত্ব লক্ষ্য করলেন পরেশবাবু। পাথরটি নিয়ে এবার কালি রাখার তাঁর কাচের দোয়াতে ঠেকালেন তিনি। তবে এবার কিচ্ছু হলো না, হলো না, হলো না। কাচের দোয়াত হলুদ হলো না। এবার দেখি তো। তারপর একটা শীষের পেপার ওয়েটের গায়ে ছোঁয়াতেই সেটা হলদে আর প্রায় ডবল ভারী হয়ে গেল। হয়েছে, হয়েছে। হরিয়া, এই হরিয়া, আসছি বাবু। আরে তাড়াতাড়ি আয় হতভাগা। পরেশবাবু কাঁপা গলায় তাঁর চাকরকে ডাকলেন। তাঁর ডাকে হরিয়া হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতেই পরেশবাবু বললেন, শিগগির যা, শিগগির যা। ওপর থেকে আমার ঘড়িটা চেয়ে নিয়ে যা। আচ্ছা বাবু। শিগগির যা বাবু, ঘড়িটা। হরিয়া ঘড়িটা এনে দিয়ে চলে গেল। কোথায়? নিকেলের সস্তা হাত ঘড়ি, তাতে চামড়ার ফিতে লাগানো। হ্যাঁ, যা এবার যা। দম চাপা উত্তেজনায় এবার সেই ঘড়িতে পাথর ছোঁয়ালেন পরেশবাবু। আর সঙ্গে সঙ্গেই ঘড়ি আর ফিতের বাকলস সোনা হয়ে গেল, আর ঘড়িটা বন্ধ হয়ে গেল। কারণ ঘড়ির স্প্রিংও তখন সোনার হয়ে গেছে, তার আর জোর নেই। পরেশবাবু কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন। তারপর আনন্দে উত্তেজনায় বিড় বিড় করে বলতে লাগলেন, পরশ পাথর, পরশ পাথর। আমি আমি পরশ পাথর পেয়েছি, পরশ পাথর। তিনি ঠিকই ভেবেছিলেন। সত্যিই পরেশবাবু অতি দুর্লভ পরশ পাথর পেয়েছেন, যার ছোঁয়া লাগলে সব ধাতুই সোনা হয়ে যায়। ছাপোষা মানুষ তিনি, কোনো ক্রমে তাঁর দিন গুজরান হয়। তাঁর জীবনে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে এ তিনি কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিলেন না। হাত জোড় করে কপালে বারবার ঠেকাতে ঠেকাতে তাঁর ইষ্টদেবীকে স্মরণ করতে লাগলেন তিনি। জয় মা, জয় মা, জয় মা কালী। মাগো, এত দয়া কেন মা? হরি হরি, হরি হরি, ও হরি, তুমিই তো সত্য, তুমি সত্য। কি লীলা খেলছো বাবা, আমি স্বপ্ন দেখছি না তো? হরি হরি, হরি। তিনি স্বপ্ন দেখছেন কিনা বোঝবার জন্য এবার নিজেই নিজের বাঁ হাতে একটা প্রচন্ড জোরে চিমটি কাটলেন। বুঝলেন স্বপ্ন নয়, তাঁর জীবনে এমন অকল্পনীয় অসম্ভব কাণ্ডটা সত্যিই ঘটেছে। তার মাথা ঘুরতে লাগলো, বুক ধড়ফড় করতে লাগলো। বুঝলেন বেশি উত্তেজনায় সব গন্ডগোল হয়ে যেতে পারে। তার মনে পড়ে গেল তিনি একবার শুনেছিলেন এক ভদ্রলোক লটারিতে 4 লাখ টাকা পেয়েছেন শুনে এমন লাফ মেরেছিলেন যে কড়ি কাঠে লেগে তাঁর মাথা ফেটে তিনি মারা গিয়েছিলেন। পরেশবাবু তাই নিজের মাথা দুহাত দিয়ে চেপে রাখলেন, পাছে লাফ দিয়ে ফেলেন। নিজেকে শান্ত করতে বুকে হাত বোলাতে বোলাতে বলতে লাগলেন, না না, হৃদয়, হৃদয়, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। এখনই যদি তুমি ফেল করো
তবে এই দেবতার দান, এই কুবেরের ঐশ্বর্য ভোগ করবে কে? হৃদয় শান্ত হও, শান্ত হও। তবু একেবারে উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না। উত্তেজনায় ছটফট করতে করতে নিজেকে বলতে লাগলেন, আমি এবার আমার নিজের ভাগ্য বদল করবই করব। অত্যন্ত দুঃখের মতন অত্যন্ত আনন্দ কালক্রমে অভ্যস্ত হয়ে যায়। পরেশবাবু শীঘ্রই প্রকৃতিস্থ হলেন। উত্তেজনার পারদ নামার পর ভাবতে লাগলেন এরপর তিনি কি করবেন। তবে এটুকু প্রথমেই বুঝেছিলেন যে একমাত্র তার স্ত্রী গিরিবালাকে ছাড়া তাঁর এই অপ্রত্যাশিত সৌভাগ্যের কথা সবাইকে কখনোই বলাটা ঠিক হবে না। তবে ঠিক করলেন গিরিবালাকেও খবরটা তিনি একটু রয়ে সয়েই দেবেন। না না না, সবাইকে বলা যাবে না, বেশি জানাজানি হওয়া ভালো নয়। কে কখন শত্রু হয়ে ওঠে, কি করে বসে বলা যায় না। এখন শুধু গিরিবালাকেই জানাবো। তবে যা পেট পাতলা, না, গিন্নিকেও একটু রয়ে সই বলতে হবে। গিন্নি, গিরিবালা, উফ, গিরিবালা, কি হলোটা কি? আসছে। কি হয়েছে কি বলো তো? এমন ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? আরে আরে, ভেতরে এসো গিন্নি, এসো 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 এসো, জরুরি কথা আছে, এসো। উফ, কি কথা আবার? শান্ত হয়ে বসো দেখি। বলো, কি বলবে? এই দেখো গিন্নি। ও মা, এ তো তোমার ছুরি কাঁচি, এগুলো সব এমন গিলটি করলে কেন? গিলটি? তবে কি সোনার হলো? হ্যাঁ গো, হ্যাঁ, তাই। আর 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 এইটা, এই ঘড়িটা তো, তোমার ঘড়িটাও সোনার হয়ে গেছে? হ্যাঁ গো, এগুলো সব সোনা হয়ে গেল কি করে? আস্তে, চেঁচিও না, তোমাকে পুরো ঘটনাটা বলছি, শোন। আচ্ছা আচ্ছা। আজ ফেরার সময় বৃষ্টিতে কার্জন পার্কে আটকেছিলাম। সেখানেই এই পাথরটা আমি কুড়িয়ে পেয়েছি। তারপর কি হলো জানো? যাতেই এই পাথরটা ছোঁয়াচ্ছি, সেটাই সোনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে তবে শুধু ধাতুর সব জিনিসই একমাত্র সোনা হচ্ছে। কিন্তু কি বলছো তুমি? কিন্তু কি করে একটা পাথরে? এ যে সে পাথর নয় গিন্নি, এ যে সে পাথর নয়, এ হলো পরশ পাথর, বুঝলে? পরশ পাথর? হ্যাঁ গো, হ্যাঁ গো, আমার সব লোহার চুড়ি আমি সোনার করে ফেলতে পারবো। আমার অনেক দিনের শখ ছিল গো। হবে গো, হবে। তবে খবরদার যেন জানাজানি না হয়। গিন্নিকে সাবধান করলেন বটে, কিন্তু পরেশবাবু নিজেই একটু বেসামাল হয়ে পড়লেন। শোয়ার ঘরের একটা লোহার কড়িতে পরশ পাথরটা ঠেকালেন। কড়িটা সোনার হওয়ার ফলে নরম হয়ে ছাদ বসে গেল। বাড়িতে ঘটি, বাটি, থালা, বালতি যা ছিল সবই সেই পাথর ছুঁয়ে ছুঁয়ে সোনার করে ফেললেন। লোকে দেখে আশ্চর্য হয়ে গেল। আত্মীয়, বন্ধু, পাড়া প্রতিবেশী নানান রকম প্রশ্ন করতে লাগলো। আচ্ছা, পরেশবাবুর কি হলো বলো তো? সেই তো, সব সোনার জলে গিলটি করে নিচ্ছে। হ্যাঁ, তাই তো বলছি। কেন করলো বলো তো? কে জানে, এত টাকা কেউ খরচা করে? হ্যাঁ, সেই তো। কেন? ওই যে আসছে আসছে আসছে, তুমি জিজ্ঞেস করো তো বলে কিনা। এই যে পরেশবাবু, বলছিলাম কি, সব গিলটি করছেন যে, হঠাৎ করে কি হলো? কেন বলুন তো? অনেক টাকাও তো। যাও এখান থেকে, বিরক্ত করো। আরে আমি যাই করি না কেন, তাতে তোমাদের মাথা ব্যথা কিসে শুনি? যা বাবা, কি লোক রে বাবা। চলো 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 চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো। যত সব।
কিন্তু লোকের কৌতূহলকে তিনি চাপা দিতে পারেন না। সকলের প্রশ্নের ঠেলায় অস্থির হয়ে পরেশবাবু লোকজনের সঙ্গে মেলামেশাই প্রায় বন্ধ করে দিলেন। নিজের ঘরে একা বসে থাকেন আর সারা দিন ভেবে চলেন এবার তিনি কি করবেন। তাঁর মক্কেলরা ভাবলেন পরেশবাবুর বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু পরেশবাবু বুঝলেন তিনি একটু বেশি উড়ছেন। না 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 না, একটু বাড়াবাড়ি করে ফেলছি আমি। এখন থেকে আমি আর কিছু সোনার বানাবো না, তাড়াতাড়ি করলে বিপদ হতে পারে। এইবারে প্রথম কাজ হবে কিছু সোনা বেচে ব্যাংকে টাকা জমানো। হ্যাঁ, যেমন ভাবা তেমন কাজ। পরের দিন সকালে পরেশবাবু কোর্টে না গিয়ে সোজা গেলেন এক সোনার দোকানে। জহুরিকে দেখালেন একটা সোনার চামচ ও বুদ্ধ মূর্তি। সেগুলো ভালো করে দেখে জহুরি তো অবাক হয়ে গেল। সে বলল, এই জিনিস তো পিওর মালুম হচ্ছে দাদা, কিন্তু কিন্তু আপনি কোথায় পেলেন বলুন তো এই জিনিস? এসব কি আর আজকের জিনিসের জি? তিন পুরুষের জিনিস, আমার ঠাকুরদার বাবার আমলের, মানে যাকে বলে আমার বাবার 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 বাবা। আজ নেহাত একটু টাকার দরকার হয়েছে, তাই। তা এই কি সব নাকি আরো কিছু আছে আপনার গ্রেট গ্র্যান্ডফাদারের? আর একটি মাত্র জিনিস আছে, গ্র্যান্ডফাদার ক্লক, আমার ঠাকুরদার ঘড়ি। বড়িয়া বড়িয়া, বহুত বড়িয়া, আমি সব নেব। হ্যাঁ, তার আগে আপনি বলুন যে আপনি কত নেবেন। এরপর অনেক দর কষাকষির পর জিনিসগুলো বিক্রি করে টাকা পয়সা নিয়ে পরেশবাবু বেরিয়ে এলেন। এত টাকা একসঙ্গে কোনো দিন দেখেননি পরেশবাবু। মনটা তাঁর ফুরফুর করছে যেন। বাড়ি ফেরার জন্য একটা ট্যাক্সি ডেকে নিলেন। মনে মনে ভাবলেন, না, আর চাকরি নয়, এবার অন্য একটা কিছু ভাবতে হবে। পরের দিনই ওকালতিতে ইস্তফা দিলেন তিনি। মাঝে বেশ কয়েকটা দিন কাটল। আরো কিছু সোনার জিনিস বিক্রি করে ভালোই টাকা পেলেন পরেশবাবু। সেগুলো দিয়ে কিছু কোম্পানির কাগজ আর নানান রকম শেয়ারও কিনলেন। বালিগঞ্জে 20 বিঘে জমির ওপর প্রকাণ্ড বাড়ি আর কারখানা তৈরি করলেন। ইট, সিমেন্ট, লোহা কিছুরই অভাব হল না, কারণ কর্তাদের বশ করা তাঁর পক্ষে এখন অত্যন্ত সহজ। তারপর একদিন গেলেন মোটর গাড়ি সারানোর একটি গ্যারেজে। কেউ আছেন? কাকে চাই? আপনি? আমি এখানকার মালিক। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলছিলাম যে ওই একটা জিনিস কিনতে এলাম। কিনতে? আপনি এইখান থেকে কি কিনবেন? আমার তো এখানে কিছু বিক্রি হয় না দাদা, এখানে তো গাড়ি সারানো হয়। আগে ওই ভাঙা পুরনো লোহা, ওগুলোই নেব। লোহা? ওই মরচে ধরা লোহা নিয়ে আপনি কি করবেন? আগে ওইগুলোই আমার লাগবে। তা কত দর? ওসব জঞ্জাল আপনি তুলে নিয়ে যান, কিছু দিতে হবে না। হ্যাঁ, এমনি নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, এমনি নিয়ে যান বলছি তো। তবে হ্যাঁ, গাড়ি ভাড়া কিন্তু দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সে নিয়ে ভাবতে হবে না। আচ্ছা। পরেশবাবু শুধু সেদিনই নয়, এরপর মাঝে মাঝেই গিয়ে 10-20 মণ লোহা উঠিয়ে আনতে লাগলেন। তারপর সেগুলোকে খাস কামরায় লুকিয়ে রেখে শুরু হলো তাঁর আসল কেরামতি। মরচে ধরা লোহায় পরশ পাথর ছোঁয়ান, আর সঙ্গে সঙ্গে সেগুলো সব সোনা হয়ে যায়। সোনা! অত সোনা পাহারা দিতে এবার পাহারাদার বসাতে হলো কারখানার দরজায়। 10 জন গোর্খা দারোয়ান আর 5টা বুলডগ
কারখানার ফটকে পাহারায় বসালেন। বিনা হুকুমে কেউ ঢুকতে পায় না। সোনা তৈরি আর বিক্রি সবচেয়ে সোজা কারবার হলেও রাশি রাশি উৎপাদন করতে গেলে তো আর একলা পারা যায় না, কারণ প্রত্যেকটা জিনিসে পরশ পাথর ছোঁয়ানোর কাজটা তো আর চট করে হয়ে যায় না। তার জন্য সময় লাগে প্রচুর। পরেশবাবু কর্মচারীর খোঁজে কাগজে বিজ্ঞাপন দিলেন, বয়ানে লিখলেন ব্যবসার হিসেবপত্র রাখার জন্য একজন শিক্ষিত ছেলে প্রয়োজন, খাওয়া ও থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। অনেক দরখাস্ত জমা পড়ল তার কাছে। তাদের মধ্যে থেকেই বাছাই করে একটি ছেলেকে পছন্দ হলো তার। গুড মর্নিং স্যার, আমার নাম প্রিয়তোষ হেনরি বিশ্বাস। বসুন। তা চাকরির শর্তগুলো আপনি জানেন নিশ্চয়ই। আপনাকে কিন্তু এই বাড়িতেই থাকতে হবে। নো প্রবলেম স্যার। হ্যাঁ, আর ঘন ঘন বাড়ি যাওয়া চলবে না। আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বিশেষ কেউ নেই স্যার, আমি একেবারেই একা, সুতরাং বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই নেই স্যার। বেশ, তবে 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, বলুন স্যার। কাজের ক্ষেত্রে আমি যতটুকু জানাবো আপনি ততটুকুই জানবেন। কোনো ব্যাপারে কোনো প্রশ্ন করা চলবে না। কোনো অসুবিধা নেই স্যার, আমার কৌতূহল অত্যন্ত কম। বাহ বাহ, বেশ বেশ। তবে তো ঠিকই আছে, পরের মাসের 1 তারিখ থেকে জয়েন করে যান। ওকে স্যার। সদ্য এমএসসি পাশ প্রিয়তোষ হেনরি বিশ্বাসকে 150 টাকায় বহাল করলেন পরেশবাবু। সে পরেশবাবুর কারখানাতেই থাকতে লাগল। প্রিয়তোষ প্রাতকৃত্য, স্নান, খাওয়া এই সব কিছুর জন্য রোজ 1 ঘন্টার বেশি সময় নেয় না। 7 ঘন্টা সে ঘুমোয়, 8 ঘন্টা কারখানার কাজ করে, আর বাকি 8 ঘন্টা সে তার কলেজের সহপাঠিনী হিন্দোলা মজুমদারের উদ্দেশ্যে বড় বড় কবিতা আর প্রেমপত্র লেখে। সঙ্গে অবশ্য হরদম চা আর সিগারেট খায়। অত্যন্ত ভালো ছেলে, কারোর সঙ্গে মেশে না, রবিবারে গির্জাতেও যায় না। কোনো বিষয়ে কৌতূহল নেই তার, কখনো জানতে চায় না এত সোনা আসে কোথা থেকে। প্রিয়তোষকে নিয়ে পরেশবাবুও খুব খুশি। ওই দাও দাও, চাটা দাও। বলছো গিন্নি, আমার ভাগ্যটা বেশ ভালো। সে তো জানি, না হলে সোনা বানানোর পাথর। চুপ চুপ, বলেছি না ওই পাথরের নাম নেবে না। আমি নিজের ভাগ্যের প্রশংসা করছি, তার কারণ শুধু ওই জিনিস নয়। তাহলে আমি বলছি প্রিয়তোষের কথা। ও ছেলে সোনার চেয়েও অমূল্য গিন্নি, সোনার চেয়েও অমূল্য। আমার যদি একটা মেয়ে থাকতো, ওর সাথেই বিয়ে দিয়ে এই সব সম্পত্তি আমি ওর নামেই লিখে দিতাম। কিন্তু ও যে বাইরের লোক। হোক না, অচেনা লোক চেনা হতে সময় লাগে না। হিসেবপত্র রাখার পাশাপাশি প্রিয়তোষ আরও একটা কাজ করে। বৈদ্যুতিক হাপরে সোনা গলিয়ে মোটা মোটা বাট বানায়। সেই বাট পরেশবাবু এক মারোয়াড়ি সিন্ডিকেটকে বিক্রি করেন, আর ব্যাংকের খাতায় তার জমা অঙ্কের পর অঙ্ক বাড়তে থাকে। পরেশের গিন্নি গিরিবালার এখন ঐশ্বর্যের সীমা নেই। গয়না পরে পরে তাঁর সর্বাঙ্গে ব্যথা হয়েছে। সোনার উপর এখন তাঁর ঘেন্না ধরে গেছে। আজকাল তিনি শুধু 2 হাতে শাঁখা এবং গলায় রুদ্রাক্ষ ধারণ করে থাকেন। তবে পরেশবাবুর কার্যকলাপ কিন্তু বেশি দিন চাপা রইল না। হঠাৎ খবরের কাগজে তাঁকে নিয়ে একটা প্রতিবেদন বের হলো। সেটা পড়ে ভয়ে দুশ্চিন্তায় গিন্নি তো একেবারে অজ্ঞান হয়ে যায় যায় অবস্থা। পরেশবাবু সেদিন বাড়ি ফিরতেই গিরিবালা বলে উঠলেন, ওগো ওগো, খবরের কাগজে তোমার ছবি দিয়ে এসব কি লিখেছে গো? কই কই দেখি, কি লিখেছে? আর পড়েই দেখো না ছাতার মাথা। বাবা, কই দাও দেখি দেখি, দাও। এই নাও ধরো। অনেকেরই হয়তো জানা নেই, এই কলকাতা শহরেই এমন একজন আছেন
যার বাড়িতে এত পরিমাণ সোনা মজুত রয়েছে যা নাকি সাধারণ লোকের কল্পনার বাইরে, কি করে এই বিপুল পরিমাণ সোনা শ্রীযুক্ত পরেশ দত্ত পেলেন সেটা কোটি টাকার প্রশ্ন। পরেশ বাবুর কি কোনো সোনা তৈরির কারখানা আছে, নাকি উনি পরশ পাথর কুড়িয়ে পেয়েছেন? উত্তর আমাদের অজানা। হ্যাঁ গো, কি হবে গো? ওরা কি জেনে গেল পরশ পাথরের কথা? গিন্নি আস্তে, কিচ্ছু হবে না। দেখো না কেমন করে ঘোল খাওয়াই এদের। যা খুশি করো, কেন যে ওই সব্বনেশে পাথরটা পেয়েছিলে কে জানে। গিন্নি বাবা, বাংলা সরকারের আদেশে পুলিশের লোক এবার পরেশবাবুকে জিজ্ঞাসাবাদ করতে এলো। তাকে হয়রান করার চেষ্টাও করেছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত খুব একটা পারল না, কারণ রামরাজ্যের রীতিনীতি এখনো তাদের রপ্ত হয়নি। 10-20 ভরি পেয়েই তারা ঠান্ডা হয়ে গেল। তাদের সহজেই বশ করলেন পরেশবাবু, আর বিজ্ঞানীর দল আহার নিদ্রা ত্যাগ করলেন। ইম্পসিবল, আই ডোন্ট বিলিভ দিস। এটা হতে পারে না। এটা পরমাণু ভাঙবার যন্ত্র মনে হয়। ব্ল্যাক ম্যাজিক স্যার, ব্ল্যাক ম্যাজিক। ইন্ডিয়ায় ওসব হয়। আর পরেশবাবু কোনো রকমে একটা পরমাণু ভাঙবার যন্ত্র খাড়া করেছেন এবং ভাঙা পরমাণুর টুকরো জুড়ে জুড়ে সোনা তৈরি করছেন। ওই যেমন ছেঁড়া কাপড় থেকে কাঁথা তৈরি হয়, ঠিক ওই রকম। তাদের নানান রকম জল্পনা চলতে লাগলো, তবে ব্ল্যাক ম্যাজিক যে নয় সে ব্যাপারে তারা নিশ্চিত হলেন না। তারা যদি 200 বছর আগে জন্মাতেন তবে অনায়াসে বুঝে ফেলতেন যে পরেশবাবু পরশ পাথর পেয়েছেন। কিন্তু আধুনিক বিজ্ঞানে পরশ পাথরের স্থান নেই। মুশকিলটা এই যে পরেশবাবুকে চিঠি লিখলে উত্তর পাওয়া যায় না, আর প্রিয়তোষটা ইডিয়েট বললেই হয়। নিতান্ত পিড়াপিড়ি করলে বলে, আমি শুধু সোনা গলাই, ও কোথা থেকে আসে আমি জানি না। বিদেশের বিজ্ঞানীরা প্রথমে পরেশবাবুর ব্যাপারটা গুজব মনে করে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু অবশেষে তাঁরাও ব্যাপারটা নিয়ে ভাবতে বাধ্য হলেন। বিশেষজ্ঞদের উপদেশে ঘাবড়ে গিয়ে ভারত সরকার স্থির করলেন যে পরেশবাবু ডেঞ্জারাস পারসন, কিন্তু কিছুতেই কিছু করতে পারলেন না, কারণ পরেশবাবু কোনো বেআইনি কাজ করছেন না। তাঁকে গ্রেপ্তার এবং তাঁর কারখানা ক্রোক করবার জন্য একটা অর্ডিন্যান্স জারির প্রস্তাবও উঠল, কিন্তু ক্ষমতাশালী দেশি ও বিদেশি লোকেদের আপত্তির জন্য তা আর বাস্তবায়িত হল না। ভারতে অবস্থিত ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া প্রভৃতি রাষ্ট্রের দূতাবাস থেকে দূতরা পরেশবাবুর ওপর কড়া সুনজর রাখলেন। তাকে বারবার ডিনারে নিমন্ত্রণ করেন। পরেশবাবু চুপচাপ খেয়ে যান, মাঝে মাঝে একটা ইয়েস নো বলেন, কিন্তু তার পেটের কথা কেউ বার করতে পারে না, শ্যাম্পেন খাইয়েও নয়। বাংলাদেশের কয়েকজন কংগ্রেসি নেতা তাকে উপদেশ দিয়েছেন, রাষ্ট্রের মঙ্গলের জন্য আপনার রহস্য শুধু আমাদের কজনকে জানিয়ে দিন। কয়েকজন কমিউনিস্ট তাকে বলেছেন, খবরদার কারোর কথা শুনবেন না মশাই, যা করছেন করে যান, তাতেই জগতের মঙ্গল হবে। আত্মীয় বন্ধু আর খোসামুদের দল ক্রমেই বাড়ছে। পরেশবাবু তাঁদের যথাযোগ্য বকশিশ দিচ্ছেন, তবুও কেউ খুশি হচ্ছে না। শত্রুর দল চুপ করে আছে। ঐশ্বর্য বৃদ্ধি হলেও পরেশবাবু তাঁর চাল বেশি বাড়াননি। তাঁর গৃহিণীও সেকেলে নারী, টাকা ওড়াবার কায়দা জানেন না। তাও পরেশবাবুর নাম এখন ভুবন বিখ্যাত। তিনি নাকি 4টে নিজামকে পুষতে পারেন। তিনি কি খান, কি পরেন, কি বলেন তা ইউরোপ আমেরিকার সংবাদপত্রে বড় বড় হরফে ছাপা হয়। সম্প্রতি দেশ বিদেশ থেকে প্রেমপত্রও আসতে শুরু করেছে। সুন্দরী নারীরা নিজের নিজের ছবি পাঠিয়ে আর গুণবর্ণনা করে লিখেছেন, ডিয়ারেস্ট স্যার, আপনার পুরাতন পত্নীটি থাকুন, তাতে
তাতে আমার আপত্তি নেই। আপনি তো উদার প্রকৃতির হিন্দু, আমাকে শুদ্ধি করে আপনার হারেমে ভর্তি করুন, নয়তো আমি বিষ খাবো। এই রকম চিঠি রোজ রাশি রাশি আসছে পরেশবাবুর নামে, আর গিরিবালা সেসব চিঠি ছোঁ মেরে কেড়ে নিচ্ছে। ইতিমধ্যে তিনি একটি মেম সেক্রেটারি রেখেছেন। সে প্রত্যেকটি চিঠি বাংলা ভাষায় অনুবাদ করে তাকে শোনায় এবং গিরিবালার নির্দেশ মতো সেসব চিঠির জবাব লেখে। গিরিবালা রাগের বশে অনেক কড়া কথা বলে যান, কিন্তু মেমের বিদ্যে কম। সে শুধু একটি কথাই লেখে, ড্যাম, অর্থাৎ দুর্মুখ পুরি। গলায় দেবার দড়ি জোটে না তো। এদিকে ইউরোপের 10 জন নামজাদা বিজ্ঞানী চিঠি লিখে জানিয়েছেন যে পরেশবাবু যদি সোনার রহস্য প্রকাশ করেন তবে তাঁরা চেষ্টা করবেন যাতে তিনি রসায়ন, পদার্থবিদ্যা আর শান্তি এই 3টি বিষয়ের জন্য নোবেল প্রাইজ একসঙ্গেই পান। এই চিঠিও গিরিবালার হাতেই পড়েছে এবং এগুলোকেও প্রেমপত্র মনে করে মেমের মারফত জবাব দেওয়া হয়েছে শুধুমাত্র একটা শব্দে, আর তা হল ড্যাম। এসবের মাঝে হঠাৎ কখনো উল্কাপাতের মতো একটা কি দুটো চিঠি প্রিয়তোষের হাতে এসে পড়লে পরেশবাবু তাঁর গিন্নির ভয়ে একেবারে আঁতকে উঠে বলতেন, বাবা, উফ, প্রিয়তোষ, এসব চিঠিগুলো শিগগির ডাস্টবিনে ফেলে এসো প্রিয়তোষ, বিরক্তিকর। কিন্তু স্যার, এই চিঠিগুলো, ওগুলো কাদের চিঠি? নাম লেখা আছে এমিলি, মনে হয় স্যার আমেরিকা থেকে এসেছে। মহিলার চিঠি, সর্বনাশ! ওগুলোকে আগে পড়াও প্রিয়তোষ, গিরিবালা দেখলে আমাকেই বাড়ি থেকে বের করে দেবে। আচ্ছা স্যার, কিন্তু কি আছে এতে? প্রেমপত্র, বিদেশি মেয়েদের প্রেমপত্র আমায় লিখেছে হতভাগীগুলো। উফ, এগুলো গিন্নি দেখলে যে কি হবে। যাও 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 প্রিয়তোষ, আগে পুড়িয়ে এসো। হ্যাঁ স্যার। এদিকে পরেশবাবু সোনার বাজার দর ক্রমেই কমিয়ে দিচ্ছেন। তার জন্যেই বাজারে সোনার দাম 115 টাকা ভরি থেকে 7 টাকা 10 আনায় নেমেছে। ব্রিটিশ সরকার সস্তায় সোনা কিনে আমেরিকার ডলার লোন শোধ করেছেন। আমেরিকা খুব রেগে গেছে, কিন্তু কি কারণ দেখিয়ে আপত্তি জানাবে সেই যুক্তি ঠিক করতে পারছে না। ভারতের স্টার্লিং ব্যালেন্সও ব্রিটেন কড়ায় গণ্ডায় শোধ করতে চেয়েছিল, কিন্তু এদেশের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন, আমরা তোমাদের সোনা ধার দিইনি, ডলারও ধার দিইনি, যুদ্ধের সময় জিনিস সরবরাহ করেছি, সেই দেনা জিনিস দিয়েই তোমাদের শুধতে হবে। অর্থনীতি আর রাজনীতির ধুরন্ধর ব্যক্তিরা সব ভাবনায় অস্থির হয়ে পড়েছেন, কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না তারা। যদি এটা সত্য ত্রেতা বা দাপর যুগ হতো তবে তাঁরা হয়তো তপস্যা করে ব্রহ্মা, বিষ্ণু বা মহেশ্বরের সাহায্যে পরেশবাবুকে ঠিক জব্দ করে দিতেন, কিন্তু এখন আর তা হবার জো নেই। কোন কোন পণ্ডিত বলছেন সোনার বদলে প্ল্যাটিনাম আর রূপোকে কাজে লাগাতে। এ কথা শুনে আবার অন্য পণ্ডিতরা আশঙ্কা প্রকাশ করে বলছেন যে প্ল্যাটিনাম আর রূপো হয়তো সস্তায় তৈরি হয়ে যাবে, তার থেকে রেডিয়াম বা ইউরেনিয়াম প্রচলন হোক। আবার কেউ কেউ বলছেন এসব কোনো কিছুরই দরকার নেই, সোজা প্রাচীনকালের মতো বিনিময় প্রথায় লেনদেন চলুক। ওদিকে ব্রিটিশ রাষ্ট্রনায়ক ও মিলিটারি অফিসার চার্চিলকে আর সামলানো যাচ্ছে না। তিনিও ক্ষেপে গিয়ে বলেছেন তাঁরা কিছুতেই কমনওয়েলথের সর্বনাশ হতে দেবেন না, ইউএনওর কাছে নালিশ করেও সময় নষ্ট করবেন না। তার চেয়ে ভালো ভারতে আবার ব্রিটিশ শাসন শুরু হোক, তাহলে তাঁরা তাঁদের ফৌজ নিয়ে ভারতে এসে সোজা এই পরেশকে ধরে নিয়ে যেতে পারবে। এমনকি ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত আইল অফ ওয়াইটে পরেশবাবুকে নজরবন্দি করে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। তাহলে সেখানে থেকে তিনি যত সোনা তৈরি করবেন সবটাই হবে এম্পায়ার সোনা, অর্থাৎ
ব্রিটিশ রাষ্ট্রসংঘের সম্পত্তি হবে এবং তারাই সেগুলো বিলিও করতে পারবে। ওদিকে আয়ারল্যান্ডের নাট্যকার রাজনৈতিক কর্মী বার্নার্ড শ বলেছেন, সোনার মতো একটা নরম অকেজো ধাতু, তাতে লাঙল, কাস্তে, কুড়ুল, বয়লার, ইঞ্জিন কিছুই তৈরি করা যায় না। কাজেই পরেশবাবু সোনার মিথ্যা প্রতিপত্তি নষ্ট করে ভালোই করেছেন। রসিকতা করে তিনি এও বলেছেন যে পরেশবাবু এখন যদি সোনাকে ইস্পাতের মতো শক্ত ধাতু করতে পারেন, তবে একটা সোনার খুর পেলেই অনেক দিনের না কামানো দাড়ি তিনি অবশ্যই কামাবেন। রাশিয়ার এক মুখপাত্র পরেশবাবুকে লিখেছেন, মহাশয়, আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দেশে এসে বাস করার জন্য। খাসা জায়গা, এখানে সাদায় কালোয় কোনো ভেদ নাই। আপনাকে মাথার মনি করে রাখবো আমরা। দৈবক্রমে আপনি আশ্চর্য শক্তি পেলেও মাফ করবেন, আপনার বুদ্ধি তেমন নেই। আপনি সোনা করতেই জানেন, কিন্তু তার সৎ ব্যবহারটি জানেন না। আমরা আপনাকে শিখিয়ে দেব। যদি আপনার রাজনৈতিক উচ্চাশা থাকে, তবে আপনাকে সোভিয়েত রাষ্ট্রমণ্ডলের সভাপতি করা হবে। মস্কো শহরে 100 একর জমির ওপর একটা সুন্দর প্রাসাদ আপনার থাকার জন্য দেব। আর যদি নিরিবিলি চান, তবে সাইবেরিয়ার একটি আস্ত নগর আপনাকে দিতে পারি থাকার জন্য। চমৎকার দেশ, আপনাদের শাস্ত্রে যার নাম উত্তর কুরু। কিন্তু এই চিঠিটিও গিরিবালার হাতে পড়েছিল, এবং বলা বাহুল্য, এই চিঠিটিকেও গিরিবালা প্রেমপত্র ধরে নিয়ে জবাব দিয়েছেন, ড্যাম। সারা পৃথিবীতে মধ্যবিত্ত পরেশবাবু একেবারে হইচই ফেলে দিলেন। এদিকে বাজারে সোনার দাম তিনি আরও কমিয়েছেন। এখন 1 ভরির দাম এসে দাঁড়িয়েছে 4.5 আনা। সমস্ত পৃথিবীতে খনিজ সোনা প্রতি বছর প্রায় 20,000 মণ উৎপন্ন হয়। এখন পরেশবাবু একাই বছরে 1 লাখ মণ সোনা বাজারে ছাড়ছেন। গোল্ড স্ট্যান্ডার্ড অধঃপাতে গেছে। সব দেশেই ভীষণ ইনফ্লেশন। নোট আর ধাতু মুদ্রা খোলামকুচির সমান হয়েছে। মজুরি আর মাইনে বহু গুণ বাড়িয়েও লোকের দুর্দশা ঘুচছে না। জিনিসপত্র অগ্নিমূল্য, চারিদিকে হাহাকার পড়ে গেছে। ভিন্ন ভিন্ন দলের 10 জন অনশনকারী মৃত্যুপণ করে পরেশবাবুর কারখানার ফটকের সামনে শুয়ে পড়েছেন। মাঝে মাঝে তিনি বেনামা চিঠিতে হুমকিও পাচ্ছেন, তুমি জগতের শত্রু, তোমাকে খুন করব। এত ঝামেলায় পরেশবাবুরও ঐশ্বর্যে অরুচি ধরে গেছে। গিরিবালাও কান্নাকাটি আরম্ভ করেছে। আমি আগেই বলেছিলাম, একদিন না একদিন এই রকমটা হবে। হায় ভগবান, এবার জেলের ঘানি না টানতে হয়। চুপ করো। কেন চুপ করব? যদি শান্তিতে না থাকতে পারি, তবে ধন দৌলত নিয়ে কি হবে? তাহলে কি করবো শুনি? পাথরটা ছুঁড়ে ফেলে দেবো? দরকার হলে তাই করো। সর্বনেশে পাথরটাকে বিদায় করো। সব সোনা গঙ্গায় ফেলে দিয়ে কাশিবাস করবে, চলো। পরেশবাবু কিছু বললেন না, চুপচাপ বসে কি যেন ভাবতে লাগলেন। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেন, হন্তদন্ত হয়ে প্রিয়তোষের ঘরে গেলেন। প্রিয়তোষ তখন ঘরে বসে কবিতা লিখছিল। প্রিয়তোষ, স্যার। বসো বসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। হ্যাঁ বলুন স্যার। এটা কি দেখেছো? কই দেখি স্যার। দেখে তো মনে হচ্ছে মার্বেল, নাকি পাথর স্যার? দাও দাও পেনটা। পরেশবাবু হাতে একটা পেন তুলে নিলেন। তারপর সেই পেনের গায়ে পরশ পাথরটা ছোঁয়ালেন। সঙ্গে সঙ্গেই সেটা সোনার হয়ে গেল। গোল্ড? কিভাবে?
সে অনেক কথা। আমি তখন ওকালতি করি। একদিন কোর্ট থেকে ফেরার সময় এই পাথরটা খুঁজে পেলাম, পথে পড়েছিল, তুলে নিলাম। ভাবলাম খোকাকে খেলতে দেব, কিন্তু তারপর হঠাৎ দেখি। পরেশবাবু সব ঘটনা খুলে বললেন প্রিয়তোষকে। তার মানে স্যার এটাই আপনার ইনকাম সোর্স? হ্যাঁ, তবে তোমায় একটা কাজ করতে হবে বাবা। হ্যাঁ বলুন স্যার, কি করতে হবে? এর প্রয়োজন ফুরিয়েছে। এটাকে আজই ধ্বংস করে ফেলো, পুড়িয়ে অ্যাসিডে গলিয়ে, অথবা অন্য যে কোনো উপায় পারো। আচ্ছা স্যার। প্রিয়তোষ, আমি তোমার উপর যথেষ্ট বিশ্বাস রাখি প্রিয়তোষ, তাই আমি আশা করব তুমি নিশ্চয়ই আমার এই বিশ্বাসের যথাযথ মর্যাদা দেবে। হঠাৎ এই কথা বলছেন স্যার? কারণ আমি ঠিক করেছি কিছুদিন বাদেই আমি এখান থেকে চলে যাব। বোলপুরে আমার এক আত্মীয় থাকে, আপাতত সেইখানেই থাকব। সঙ্গে নিয়ে যাব শুধু কিছু নগদ টাকা আর কিছু গয়নাগাটি। বাকি আমার এই কলকাতার বাড়ি, কারখানা সবই আমি তোমার হেফাজতে রেখে যেতে চাই। তোমাকেই এসবের দেখাশোনা করতে হবে বাবা। আচ্ছা স্যার। সেদিন বিকেলবেলা একজন দারোয়ান দৌড়ে এসে পরেশবাবুকে বলল, জলদি আসুন হুজুর, বিশ্বাস সাহেব পাগলা হয়ে গেছেন, আপনাকে ডাকছেন। কেন, কি হলো আবার? নিজের ঘরে খাটিয়ায় শুয়ে বিশ্বাস সাহেব কেঁদে চলেছেন। হ্যাঁ, সে কি? চলো চলো চলো। প্রিয়তোষের আবার কি হলো? চলিয়ে হুজুর, চলিয়ে। প্রিয়তোষ, সব শেষ, সব শেষ হয়ে গেল স্যার। আরে বাবা, কি হয়েছে বলবে তো? প্রিয়তোষ, প্রিয়তোষ, এরকম পাগলের মতো কাঁদছো কেন? এই চিঠিটা পড়ুন স্যার। চিঠি? কার চিঠি? কে লিখেছে তোমায়? কই দেখি। বিদায় প্রিয়, বাবা রাজি নন, তার নানা রকম আপত্তি। তোমার চালচুলো নেই, পরের বাড়িতে থাকো, মোটে 150 টাকা মাইনে পাও, তার উপর আবার জাতে খ্রিস্টান, আবার আমার চাইতে বয়সেও 1 বছরের ছোট। বললেন এ বিয়ে হতেই পারে না। আর একটা খবর শোনো, গুঞ্জন ঘোষের নাম শুনেছ? চমৎকার গায়, সুন্দর চেহারা, কোকড়া চুল, সিভিল সাপ্লাইয়ে 600 টাকা মাইনে পায়, বাপের একমাত্র ছেলে। বাপ কন্ট্রাক্টারি করে নাকি কোটি টাকা করেছে। সেই গুঞ্জনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। দুঃখ করো না লক্ষ্মীটি। বকুল মল্লিককে চেনো তো? আমার চেয়ে 3 বছরের জুনিয়র। ডায়োসিশনে একসঙ্গে পড়েছি, যদিও আমার কাছে দাঁড়াতে পারে না। তা হোক, অমন মেয়ে হাজারে একটিও পাবে না। বকুলকে ভাগাও, তুমি সুখী হবে। প্রিয় ডার্লিং, এই আমার শেষ প্রেমপত্র। কাল থেকে তুমি আমার ভাই, আমি তোমার স্নেহময়ী দিদি। ইতি আজ পর্যন্ত তোমারই হিন্দোলা। তুমি তো আচ্ছা বোকা লোকে। হ্যাঁ, হিন্দোলা যে নিজেই সরে পড়েছে, এ তো অতি সুখবর। এতে এত দুঃখ কিসের তোমার? কিন্তু হিন্দোলাকে ছাড়া। আরে দূর বাবা। প্রিয়তোষ, শোনো শোনো, তুমি বরং গিয়ে কালীঘাটে একটা পুজো দিয়ে। ও বাবা, তোমার তো আবার পুজো দেওয়া চলবে না। আচ্ছা, না হয় গির্জায় গিয়ে 2টো মোমবাতি জ্বেলে দাও। নাও নাও, ওঠো ওঠো, এখন ওঠো। আরে চোখে মুখে জল দাও, আর মন থেকে সব মুছে ফেলো, মুছে ফেলো। 4 খান কত লুচি খাবে, চলো। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। বলছি, এই পাথরটার কোনো ক্ষতি করতে পারলে? গিলে ফেলেছি স্যার। হ্যাঁ, গিলে ফেললে? সে কি? হ্যাঁ স্যার, এ প্রাণ আর আমি রাখবো না স্যার। আপনার পাথর আমার সঙ্গেই কবরে যাবে।
এতদিন ভালোবাসার পরে শেষে কিনা গুঞ্জন ঘোষ। কিন্তু পাথরটা গিললে কেন? ওটা কি বিষ নাকি? কম্পোজিশনটা আমার ঠিক জানা নেই স্যার, কিন্তু মনে হচ্ছে ওটা বিষ। আর যদি বিষ নাও হয়, যদি আজ রাতে আমি না মরি, তবে কাল সকালে আমি নিশ্চয়ই 10 গ্রাম পটাশ সায়ানাইড খাবো। আমি ওজন করে রেখেছি স্যার। আপনি ভাববেন না স্যার, আপনার পাথর আমার সঙ্গেই কবরস্থ হয়ে থাকবে সেই ডে অফ জাজমেন্ট পর্যন্ত। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে। ওসব বদখেয়াল ছাড়ো প্রিয়তোষ। আমি চেষ্টা করবো যাতে হিন্দোলার সঙ্গে তোমার বিয়ে হয়। হ্যাঁ, ওর বাপ জগাই মজুমদার আমার বাল্য বন্ধু। তবে ঘুঘু লোক, তোমাকে আমি ভালো রকম যৌতুক দেব শুনলে হয়তো সে মেয়েকে দিতে রাজি হবে, বুঝলে? কিন্তু তুমি যে খ্রিস্টান। হিন্দু হয়ে যাবো স্যার, কোনো সমস্যা? ব্যাস, একেই বলে প্রেম। না, এবার ওঠো ওঠো, ডাক্তার চ্যাটার্জির কাছে চলো দেখি। চলো, পাথরটাকে তো পেট থেকে বের করতে হবে। আচ্ছা স্যার, চলো 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 স্যার। পরেশবাবু নিজের গাড়িতে করে প্রিয়তোষকে নিয়ে এলেন ডাক্তারের চেম্বারে। ডাক্তার চ্যাটার্জি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, একটা আস্ত পাথর কি করে গিলে ফেললেন বলুন তো? অন্যমনস্ক হয়ে গিলে ফেলেছে। অন্যমনস্ক হয়ে পাথর গিলে ফেললো বটে। কাল একটা এক্স রে করিয়ে যাবে, বুঝলে? তারপর দেখবো কি করা যায়। বলছিলাম যে ও ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? দেখুন, পাথর তো নাড়ু হিসেবে একটু শক্ত, তাই হজম হবে না এটুকু বলতে পারি। আর রিপোর্ট এলেই না হয় বাকিটা বলি। তা তো বটেই, তা তো বটেই। ডাক্তার চ্যাটার্জির যে বিষয়টা হজম করতে কষ্ট হচ্ছে সেটা বুঝতেই পেরেছিলেন পরেশবাবু। তাই আর বেশি না ঘাঁটিয়ে প্রিয়তোষকে নিয়ে তিনি বেরিয়ে এলেন ডাক্তারের চেম্বার থেকে। ডাক্তারের নির্দেশ মতো পরের দিন এক্স রে ফটো নেওয়া হলো। ডাক্তার চ্যাটার্জি এক্স রে দেখে হতবাক হয়ে গেলেন। ও মাই গড, এ যে অবিশ্বাস্য কাণ্ড! হ্যাঁ, কি হয়েছে ডাক্তারবাবু? এমন কেস তো দেখা যায় না। না 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 না, কালই আমি লাঞ্চেটে রিপোর্ট পাঠাবো। এই ছোকরার অ্যাসেন্ডিং কোলনের পাশ থেকে ছোট্ট একটি সেমিকোলন বেরিয়েছে, আর তার মধ্যে পাথরটা আটকে আছে। হয়তো এমনিই নেমে যাবে। এখন যেমন আছে থাক, বুঝলেন? বিশেষ কোনো ক্ষতি হবে না। আর যদি খারাপ লক্ষণ দেখা দেয় তবে পেট চিরে বার করে দেব। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে প্রিয়তোষকে নিয়ে গাড়িতে উঠলেন পরেশবাবু। ফেরার পথে তিনি প্রিয়তোষকে বললেন, শোনো প্রিয়তোষ, তোমার জন্য একটা সুখবর আছে। কি স্যার? আগামীকাল হিন্দোলার বাবা আমার বাড়ি আসবে। আমি তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। সত্যি স্যার? হ্যাঁ হ্যাঁ, সত্যি। তুমি আর কোনো চিন্তা করো না। আচ্ছা। সত্যি সত্যি পরেশবাবুর চিঠি পেয়ে জগাই মজুমদার তাড়াতাড়ি দেখা করতে এলেন। পুরনো বন্ধুর সঙ্গে পরেশবাবু প্রচুর গল্পগুজব করলেন। তিনি বললেন যে প্রিয়তোষ তাঁর ছেলের মতোই। তাঁর অবর্তমানে সম্পত্তির অনেকাংশের মালিক প্রিয়তোষই হবে। সঙ্গে পরশ পাথরের প্রসঙ্গটাও উল্লেখ করে বললেন, এখন তুমি যদি মত দাও জগাই, তাহলে আমি বিয়ের সব ব্যবস্থা করতে পারি। আসলে আমি আর দেরি করতে চাইছি না, বুঝলে? তুমি একবার তোমার মেয়ের সঙ্গেও কথা বলে দেখো। হ্যাঁ, আরে ধুর, মেয়ের সঙ্গে কথা বলার কি আছে? তার বাবার মতের অবাধ্য সে কখনোই হবে না। বাহ, তুমি হ্যাঁ বললে আমি প্রিয়তোষের শুদ্ধি করাবো। সে হিন্দু হলে তারপরেই বিয়ের ব্যবস্থা হবে। আরে হ্যাঁ তো আমি বলেই দিলাম। হে, আর কি? তুমি লেগে পড়ো, লেগে পড়ো। প্রিয়তোষ হলো সোনার টুকরো ছেলে, বুঝলে কি না? এমন জামাই কেউ হাতছাড়া করে? আচ্ছা আচ্ছা।
পরেশবাবুর সাথে কথা পাকা করে জগাই মজুমদার বাড়ি ফিরে তার মেয়েকে বললেন, ওরে দোলা, দোলা। হ্যাঁ বাবা। এই প্রিয়তোষ হিন্দু হতে রাজি হয়েছে। আর শোন, তাকেই বিয়ে কর। না না না, আর দেরি নয়, ওর শুদ্ধিটা আজই হয়ে যাক, কালই বিয়ে হবে। কি বলছো বাবা? এই তো পরশু বললে গুঞ্জন ঘোষ, আজ আবার প্রিয়তোষ। হ্যাঁ, তো কি হয়েছে? এই দেখো, গুঞ্জন আমাকে কেমন হীরের আংটি দিয়েছে। বেচারা কি মনে করবে বলো তো? তুমি তাকে কথা দিয়েছো বাবা, আমিও দিয়েছি। সে কথার খেলাপ হতে পারে না বাবা। আরে যা যা যা, তুই তো সব বুঝিস। আরে শোন, প্রিয়তোষ এখন হিরণ্যগর্ভ হয়েছে মা, বুঝলি? মানে? তার পেটে এখন সোনার খনি। পরেশের পাথর তার পেটে, জবে হোক একদিন তা পেট থেকে বেরোবেই। আর তখন সেই পরশ পাথর তোরই হাতে আসবে। কি তাই বাবা? হ্যাঁ, তাহলে আর বলছি কি, পরেশবাবু সেটা আর ফেরত নেবেন না। প্রিয়তোষকে সে পাথর তিনি যৌতুক দিয়ে দিয়েছেন। শোন, তোর ওই গুঞ্জনকে ফেরত দিয়ে দে তার হীরের আংটি। অমন 1000টা আংটি প্রিয়তোষ তোকে দিতে পারবে রে মা। এমন সুপাত্রের কাছে কোথায় লাগে তোর গুঞ্জন ঘোষ আর তার কন্ট্রাক্টর বাপ? হ্যাঁ, বল। আর কথাটি নয়, প্রিয়তোষকেই বিয়ে কর দোলা। তাকেই তো ভালোবাসতাম বাবা, কিন্তু সে যে বড্ড বোকা। হোক বোকা, ভালো তো। আরে বোকা না হলে তোকে বিয়ে করতে চাইবে কেন সে? হ্যাঁ, বল আমায়। হ্যাঁ, যার পেটে পরশ পাথর আছে, সে তো ইচ্ছে করলেই পৃথিবীর সেরা সুন্দরীকে বিয়ে করতে পারে মা। কিন্তু ও কি আমায় মেনে নেবে? আমার উপরে অভিমান করে আছে হয়তো। আরে মেনে নেবে মানে? আলবাত মেনে নেবে। প্রিয়তোষ হেনরি বিশ্বাসের মনে কিন্তু বিন্দুমাত্র অভিমান নেই। তার শুদ্ধি হলো, 1 সের ভেজিটেবল ঘি দিয়ে হোম হলো, 5 জন ব্রাহ্মণ লুচি ছোঁকা দই বোঁদে খেল। তারপর শুভ লগ্নে হিন্দোলা প্রিয়তোষের বিয়ে হয়ে গেল। কিন্তু জগাইবাবু আর তাঁর কন্যার মনস্কামনা পূর্ণ হল না, পাথরটা নামল না। কিছুদিন পরে এক আশ্চর্য ব্যাপার দেখা গেল। কয়েকদিন বাদে প্রিয়তোষ এক্স-রে করিয়ে ডাক্তার চ্যাটার্জিকে দেখাতে গিয়ে শুনল এক আশ্চর্য কথা। আশ্চর্য ব্যাপার, পাথর ভ্যানিশ, ছিটে ফোটাও নেই। তার মানে ডাক্তারবাবু? তার মানে তুমি পাথরটাকে বেমালুম হজম করে ফেলেছো, হে বুঝলে? সে কি? এর ঠিক পরেই পরেশবাবুর তৈরি সমস্ত সোনার জেল্লা ধীরে ধীরে কমে যেতে লাগল। মাসখানেক পরে তার যেখানে যত সোনা ছিল সবই লোহা হয়ে গেল। ব্যাখ্যা খুবই সোজা। সকলেই জানে যে ব্যর্থ প্রেমে স্বাস্থ্য যেমন বিগড়ে যায়, তৃপ্ত প্রেমে তেমনি চাঙ্গা হয়। দেহের সমস্ত যন্ত্র চটপট কাজ করে, অর্থাৎ মেটাবলিজম বেড়ে যায়। প্রিয়তোষ 1 মাসের মধ্যে পরশ পাথর জীর্ণ করে ফেলেছে। এক্স-রেতে তার কণা মাত্র দেখা যায় না। পাথরের তিরোধানের সঙ্গে সঙ্গে পরেশবাবুর সমস্ত সোনা আগের রূপ ফিরে পেয়েছে। হিন্দোলা আর তার বাবা কিন্তু ভীষণ চটে গেছেন। প্রিয়তোষটা একটা মিথ্যেবাদী, ঠক চোর। কিন্তু পরশ পাথর হজম করে প্রিয়তোষ মনে বল পেয়েছে, তার বুদ্ধিও বেড়ে গেছে। এমনকি হিন্দোলা এখন যদি বলেও যে তাকে ছেড়ে সে চলে যাবে, তবুও প্রিয়তোষ সায়ানাইড খাবে না। পত্নী আর শ্বশুরের বাক্যবাণও সে মোটেই গ্রাহ্য করে না। সে শুধু হেসে বলে, আরে পরশ পাথর থেকে হবেটা কি? লোহার মতো দামি আর কিছু আছে? নেই। আমি এখন চিতপুরের লোহার কারখানা দত্ত অ্যান্ড কোম্পানির মালিক।
রোজ 50 টন নানান রকমের লোহা ঢালাই হয় আমার কারখানায়। শোনার কোনো প্রয়োজন নেই আমার। কারণ সে বুঝেছে যে সেন্ট ফ্রান্সিস আর পরমহংসদেব খাঁটি কথাই বলে গেছেন, কামিনী আর কাঞ্চন দুই রাবিশ, লোহার তুল্য সত্যি কিছু নেই। এখন সে পরেশবাবুর নতুন লোহার কারখানা চালাচ্ছে, রোজ 50 টন নানান রকম মাল ঢালাই করছে এবং বেশ ফুর্তিতেই আছে। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনলেন পরশুরামের পরশ পাথর। গল্প পাঠ ও পরেশের ভূমিকায় শেখর, গিরিবালা পর্ণালী ব্যানার্জি, প্রিয়তোষ আলাপন মুখার্জি, হিন্দোলা অস্মিতা মুখার্জি পাল। অন্যান্য চরিত্রে দিব্যেন্দু কুণ্ডু, আর্য জানা, অর্ঘ্যমাল্য মাইতি ও পার্থ পাল। নাট্যরূপ প্রতীক মণ্ডল। শব্দগ্রহণ, আবহ ও ধ্বনি প্রক্ষেপণ সত্যজিৎ সেন। শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। সামগ্রিক পরিচালনায় শাওলি মজুমদার। গল্পের সূত্রধার ও সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী। প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।